আপনার খেলোয়াড় হিসাবে সাকিবকে দলে নেওয়া এটা কোনো নির্বাচনের জন্য চাপের বিষয় না। সবাইকে জানা উচিত নির্বাচন প্যানেল যারা আছে এটা কিন্তু পলিসি মেকার না, পলিসি মেকার হলো বিসিবি। গতকালকে যে বোলিং করেছে আবার প্রমাণ করেছে মুস্তাফিজ। উইকেট হয়তো একটু স্লো ছিল, বাট মিরপুর উইকেট আমরা জানি এরকমই। আসলে জয়টা নিয়ে কি বলবেন? আর বাংলাদেশ ব্যাক টু ব্যাক 3টা জয় পেলো, আসলে দলের পারফরমেন্সের মূল্যায়ন কি আপনার? এটা টোটালি টিম এফোর্ট এবং পাকিস্তানের সাথে জয় এটা একটা বিরাট ব্যাপার এবং এটা আমি বলবো যে এটা টোটাল সবারই কৃতিত্ব এবং প্লেয়াররা যথেষ্ট ভালো এফোর্টে খেলেছে এবং অ্যাপ্রোচটা যথেষ্ট ভালো ছিল শুরু থেকে। এবং পাকিস্তানকে ওরা কিন্তু টুর্নামেন্টটা স্টার্ট করেছিল অলমোস্ট 12 রান, প্রথম 2 ওভারে অ্যাভারেজ ছিল, প্রায় 40 রান খুব তাড়াতাড়ি করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু বোলাররা ট্রিমেন্ডাসলি কামব্যাক করে এবং নিয়মিত উইকেটগুলি পড়াতে কিন্তু একটা চাপের মধ্যে পড়ে। তো মিরপুরের উইকেটটা নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু এটা একটা স্বাভাবিক, এটা স্লো উইকেট, আমরা এটা জানি। কিন্তু যে কোনো হোম সেলে টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু দাঁড়া করে কী ধরনের উইকেটে খেলবে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান 4 ওভার মাত্র 6 রান দিয়েছেন, আসলে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং ফিগার বাংলাদেশের জন্য। মুস্তাফিজের বোলিংটা নিয়ে কি বলবেন? আর ওনার পারফরমেন্স একটু অন অ্যান্ড অফ থাকে, বাট যখন খেলে আসলে তখনই আসলে বাংলাদেশ জেতে। শুরু থেকে দেখেন, ওকে আমরা 2013 সাল থেকে এটা পিক করেছিলাম, তো সে থেকে কিন্তু পথ চলা আজকে অনেক দিন, মোস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ও আমাদের চ্যাম্পিয়ন বোলার। এবং আমি মনে করি যে সব দিক দিয়ে এটা এরকম একটা বোলার দলে থাকা এটা একটা বিরাট ব্যাপার। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকবে, এটা কোনো খেলোয়াড় কখনো বলতে পারবে না যে গ্রাফটা একই ধরনের আছে। এটা আপস অ্যান্ড ডাউন হবে, এখান থেকে কামব্যাক করে ওর যে এক্সপিরিয়েন্স, এটা থেকে আমাদের ইয়াংস্টারদের শিকার আছে অনেক কিছু। তো গতকালকে যে বোলিং করেছে আবার প্রমাণ করেছে মুস্তাফিজ। আমার সাইড থেকে আরেকটা প্রশ্ন, মানে পৃথিবীর সব দলই আসলে হোম সয়েলের সুবিধাটা নেয় আসলে, কিন্তু বাংলাদেশ যখন যেটা তখনই আসলে এটা নিয়ে প্রশ্ন ওঠে। এবং কালকে ওদের কোচও বলছিলেন যে এই উইকেটে খেললে বাংলাদেশ দল হয়তো খুব বেশি উন্নতি করতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানি গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেছে। তো আসলে বাংলাদেশের বেলায় কেন এমন হয়? মানে পৃথিবীর সব দেশই তো আসলে হোম সয়েলের সুবিধাটা নেয়। এটা ইন্ডিকেট করে কী কারণে, এটা আমরাও বুঝতে পারি না। হোম সয়েলে কিন্তু অলমোস্ট আপনি শ্রীলঙ্কার দিকে দেখেন, আপনি পাকিস্তানে গেলেও পাকিস্তান কি আমাদেরকে এই ধরনের উইকেট দেয়, ওদের মতো করে উইকেট বানায়। আপনি যেখানে যাবেন হোম সয়েলের টিম ম্যানেজমেন্ট একটা চিন্তাভাবনা করে কোন দলের সাথে কীভাবে খেলবে এবং সেভাবে চিন্তা করে কিন্তু আগায়। তো আমার মনে হয় যে এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই, খেলার জয়টা আগে দেখা উচিত। আমাদের হোম সয়েলে আমাদের যদি জয়, আমাদের খেলোয়াড়ের টিমের কনফিডেন্টটা বাড়ে এবং আমি মনে করি যে সামনে আরও সিরিজগুলিতে ভালো ক্রিকেটের জন্য যথেষ্ট সাহস যোগাবে। যেটা হচ্ছে ক্রিকেট নিয়ে বারবার প্রশ্ন আসছে যে আপনার স্পোর্টিং উইকেটে খেলার অভ্যস্ততা গড়ে তোলা দরকার ক্রিকেটারদের। লিটন দাসও বলেছিলেন যে আসলে ব্যাটারদের জন্য আসলে খুবই কঠিন উইকেটে ব্যাটিং করা। এই জায়গাটাতে আসলে কি আপনার হোম অ্যাডভান্টেজের পাশাপাশি বাড়তি ভাবনা করা চিন্তা করা উচিত কিনা, যে মাঝের মধ্যে ক্রিকেটারদের একটু যদি স্পোর্টিং উইকেটে খেলার অভ্যাস? আপনি দেখেন যখন চিটাগাংয়ে খেলা হয় উইকেট কিন্তু পুরো ফ্ল্যাট থাকে, সিলেটের উইকেটও কিন্তু ফ্ল্যাট থাকে, ওখানে কিন্তু স্পোর্টিং উইকেটে থাকে। তো আপনার যদি 3টা ভেন্যু আপনার দেশের মধ্যে আছে, এই 3টা ভেন্যু থেকে একটা ভেন্যুতে স্লো উইকেট, একটা টার্নিং উইকেট থাকতে পারে, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং আর আমি মনে করি যে 3 জায়গায় একই ধরনের উইকেটে খেলা অভ্যস্ত করা উচিত না, কিন্তু আপনি যখন এভেতে যাবেন এই ধরনের সিচুয়েশনে পড়তে হয়। তো আমি মনে করি যে আর এই ধরনের সিদ্ধান্ত কোন উইকেটে খেলবে, কীভাবে খেলবে, এটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তটা নেই। আমরা বাইরে থেকে যতই বলি, আপনার ক্রিকেট ডেভেলপিংয়ের জন্য দরকার হলো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ডেভেলপিং প্রসেসে আপনি যখনই আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবেন, আপনি যখন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলবেন, তখন কিন্তু ওইভাবে চিন্তা করে আপনি আগাবেন, ডেভেলপ যেটা আমরা করি। কিন্তু যখন দল রেডি হয়ে যাবে, এক একটা সিরিজ খেলতে হয়, কোন দলের সাথে কীভাবে কোন প্রক্রিয়ায় খেলবো, তখন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা নেই। ধন্যবাদ। গতবার আপনার এনসিএল টি20 করেছিলেন, দারুণ টুর্নামেন্ট ছিল, এবং এবারও কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, বা টি20 জন্য আপনার কোনো মানে পরিকল্পনা নিয়েছিলেন? টি20 এনসিএল টি20 যেটা আমরা তো প্ল্যান করেছি যে শুরু করব সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। তো সেই একটা প্ল্যান আছে যে গতবার একটা ভেন্যুতে আমরা খুব তাড়াহুড়া করে শেষ করেছিলাম, এবার মিনিমাম 3টা ভেন্যুতে খেলা যাবে এবং এটা ওইভাবেই চিন্তা করছি যাতে প্লেয়াররা যাতে অপরচুনিটিতে পায়, একটু ট্রাভেল করে খেলে এবং বিপিএলের আগে যাতে নিজেদের মতো করে তৈরি করতে পারে, ড্রাফটের আগে যাতে কিছু ভালো পারফরমেন্স যাতে দল পায়, এই চিন্তা করে কিন্তু আগাচ্ছে। ঋষভকে আপনারাই খেলিয়েছিলেন যখন আপনারা খেলেন, আপনি ছিলেন, হাতুরু সিং ছিল একটা সময় যে প্রচুর সমালোচনা হয়েছিল, এখন ঋষভ পারফর্ম করছে, যখন ঋষভকে দেখেন পারফর্ম করে, তো নিজের একটু ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, কারণ এই খেলোয়াড়কে নিয়ে আমি আর সুমন কিন্তু যথেষ্ট ফাইট করেছিলাম। এমনও পর্যায়ে গিয়েছিল ক্লাবের পর্যন্ত 11 জন ওকে সুযোগ করে দিত না, সেই জায়গায় আমরা কিন্তু হাই পারফরমেন্স ইউনিটে রেখে কিন্তু ওকে নার্সিং করা হয়েছিল। এই থেকে কিন্তু এই ঋষাদের তৈরি এবং আমাদের যে কালচার, এই কালচারে লেগ স্পিনারের উপরে কনফিডেন্ট রাখা ক্লাবদের খুব ডিফিকাল্ট, এবং এরা চাই না ক্লাব
কালচারটা এমনভাবে তৈরি আমাদের এখানে কিন্তু আপনি যদি কোনো খেলোয়াড়কে যদি ডেভেলপমেন্ট প্রসেসে দেন এটা করতে পারবেন না, আপনাকে তখন চিন্তা করতে হবে বিকল্পভাবে যাতে তৈরি করা। নানু ভাই, আপনি দীর্ঘদিন নির্বাচক ছিলেন এবং সাকিব আল হাসানের একটা ইস্যু আসছে আসলে, এবং বারবার বলা হচ্ছে যে নির্বাচকের উপর এটা ছেড়ে দেওয়া হচ্ছে আসলে। নির্বাচকদের জন্য আসলে এই ব্যাপারটা কতটা কঠিন, আর সাকিবের খেলার সম্ভাবনা আসলে আপনি কতটা দেখেন এই সময়? আপনার খেলোয়াড় হিসাবে সাকিবকে দলে নেওয়া এটা কোনো নির্বাচকদের জন্য চাপের বিষয় না, কিন্তু চাপের বিষয়টা হলো ওর এখন যে সিচুয়েশনে আছে, এখান থেকে দেশে কখন আসতে পারবে, কিভাবে আসতে পারবে, এটা টোটালি আপনার প্রশাসন এবং বিসিবির উপরে নির্ভর করে। ক্রিকেটের নির্বাচক প্যানেল যেটা আছে এটা খালি দল গঠন করতে পারে, পলিসি মেকিং বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা নির্বাচক প্যানেল না। এটা অতীতেও আমরা যখন কাজ করেছিলাম তখনও বিভিন্ন গণমাধ্যম বা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখেছিলাম, আমাদেরকে বলা হতো যে আমরা পলিসি মেকার। এটা সবাইকে জানা উচিত, নির্বাচন প্যানেল যারা আছে এটা কিন্তু পলিসি মেকার না, পলিসি মেকার হলো বিসিবি। এরা হলো নির্বাচকদের কাজ হলো দল গঠন করা এবং কোন প্লেয়ার কোথায় কী করছে, কীভাবে পারফর্ম করছে এটা দেখা। পাকিস্তান ক্যাপ্টেন কোচ সবাই তো উইকেট নিয়ে সমালোচনা করছে, এই উইকেটে যদি আরও খেলতে থাকে তাহলে বাইরের দেশের ক্রিকেটার ফিরে আনবে। এখানে উইকেট নিয়ে ম্যাচ হারলে সবাই সমালোচনা করে উইকেটে, এটা স্বাভাবিক। আপনি যদি স্বাভাবিক ক্রিকেটটা যদি খেলতে না পারেন সমালোচনাটা আসবে। এবং আমাদের মিরপুরে আপনি দেখেন ইংল্যান্ড দল যখন এখানে এসেছিল, ইংল্যান্ড দল যখন টেস্টে হেরেছিল, এই ধরনের উইকেট নিয়ে কিন্তু কোনো সমালোচনা করে। তো এটা কিন্তু হতে পারে, আপনার হোম সয়েলের উইকেট হতে পারে। এখানে তো আমরা খেলছি না, আমরা তো ঠিকই 7 উইকেটে জিতেছি, তো ব্যাটিং তো আমরা করতে পেরেছি, ওরা পারি না। তো সামনের ম্যাচটা দেখবেন কালকে যদি ওরা ভালো খেলে তখন কী করা হবে। হৃদয় কালকে কেমন করেছে, এখানে একটু কম হৃদয়ের ব্যাপারে কি? হৃদয় তো আমাদের এখন ডিপেন্ডেবল মিডল অর্ডার যে কজন ব্যাটসম্যান আছে তার মধ্যে হৃদয় একজন। তো আমি মনে করি যে এখানে কোনো চিন্তার বিষয় না, ওর অফ অ্যান্ড অফ কিন্তু ভালোই খেলছে। এখন গত শ্রীলঙ্কা সিরিজ থেকে টি20তে এসে কিন্তু এভারেজ ভালোই ক্রিকেট খেলে যাচ্ছে। তো সুতরাং সামনের ম্যাচগুলিতে আশা করছি আরও ভালো ক্রিকেট খেলবে। থ্যাংক ইউ। প্রথম ম্যাচ জিতেছে, সিরিজটা আসলে বা কালকের ম্যাচ কম্বিনেশন কি ভাঙা প্রয়োজন, এই কম্বিনেশনে তো ভালো সাফল্য পাচ্ছে। আর কিন্তু উইনিং দল সবসময় সবাই রাখে, এটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে উইকেটটা দেখে। কারণ আমরা বাইরে থেকে তো অনেক কথা বলতে পারি, একে নিলে ভালো হতো, ওকে না নিলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটাই এটা। কারণ ওরা সব কিছু দেখে শুনে একটা ফাস্ট বোলার নেবেন, একটা ব্যাটসম্যান এডিশনাল অ্যাড করবে, এটা ওরাই সিদ্ধান্তটা নেবে। তো সুতরাং ওদের উপরে ছাড়াটাই বেটার। শুরু থেকে দেখেন ওকে আমরা 2013 সাল থেকে এটা পিক করেছিলাম, তো সেই থেকে কিন্তু পথ চলা আজকে অনেক দিন, মোস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ও আমাদের চ্যাম্পিয়ন বোলার। এবং আমি মনে করি যে সব দিক দিয়ে এটা এরকম একটা বোলার দলে থাকা এটা বিরাট ব্যাপার। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকবে, এটা কোনো খেলোয়াড় কখনো বলতে পারবে না যে গ্রাফটা একই ধরনের আছে, এটা আপস অ্যান্ড ডাউন হবে। এখান থেকে কামব্যাক করে ওর যে এক্সপিরিয়েন্স, এটা থেকে আমাদের ইয়াংস্টারদের শেখার আছে অনেক কিছু। তো গতকালকে যে বোলিং করেছে আবার প্রমাণ করেছে মুস্তাফিজ।